নিরাপদ খাদ্যনীতি নিয়ে ব্রিট রবিন এক্সপ্লেইনসের আজকের পর্বে আমি ডেল এইচ খান আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যিনি এক্সপ্লেইন করবেন ব্যারিস্টার রবিনকে নিয়ে। ব্যারিস্টার রবিন, আসসালামু আলাইকুম। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিরাপদ খাদ্যনীতি। আর এই নিরাপদ খাদ্যনীতি ব্যাপারটা অনিরাপদ কখন হয়ে ওঠে? যখন খাদ্যে ভেজাল চলে আসে। পৃথিবীতে আপনি যদি টপ 10টা কান্ট্রির লিস্ট করেন, সেখানে যদি আপনি বলেন যে পৃথিবীর কোন কোন দেশে খাদ্যে ভেজাল সবচেয়ে বেশি, সেই টপ 10 লিস্টে আপনি বাংলাদেশের নাম অবশ্যই পাবেন, নিশ্চয়ই পাবেন। কেন পাবেন? কারণ ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, কাপড়ের বিষাক্ত রং, ইউরিয়া আর অতিরিক্ত কীটনাশক, এই জাতীয় জিনিস আমাদের দেশেই খাবারে ভেজাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং এর কারণে আপনি দেখবেন যে ক্যান্সারের ঝুঁকি, কিডনি ও লিভার বিকল হওয়া, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সামনে আমাদের পুরো প্রজন্ম। এই সমস্যাগুলো থেকে আমাদের প্রজন্মকে, জনগণকে, নাগরিককে রক্ষা করার জন্যই কিন্তু নিরাপদ খাদ্যনীতির প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেই নিরাপদ খাদ্যনীতি কেন আজ অকার্যকর, তাই জানবো ব্যারিস্টার রবিনের কাছ থেকে। জি, শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে নিরাপদ খাদ্য আইন 2013 নিয়ে, এবং এটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2020-এ। এবং যথারীতি আমরা আগের মতোই এটার যে দূষিত দুর্বল দিকগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কারণ মানে এই আইনেরও দুর্বল দিক আছে। এটা তো খাবারের জন্য, রিজিকের উপর একটা আইন। প্রশ্নটা এখানেই যে কাউকে তো দায়িত্বশীল করা হয় না এখানে শুধু ক্ষমতায়ন করা হয়েছে। যদি যেমন এখানে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, যদি তিনি মনে করেন, যদি তিনি ইচ্ছা করেন, যদি তিনি সন্তুষ্ট হন, প্রত্যেকটা সেকশন ধারার মধ্যে এগুলো আছে। ওকে, এখন আপনি বিএসটিআইতে গেলেন, গিয়ে আপনি একটা খাবারের পারমিশন আপনি চাইলেন, উনি যদি সন্তুষ্ট হন। এই জন্য আমি কিন্তু বারবার বলছিলাম যে এই শব্দগুলো রেখে বাকি সব বাদ দিয়ে দেওয়া দরকার। কারণ ওনার সন্তুষ্টি চিত্তে যদি সবকিছু হয়, তাহলে তো বাকি আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটের তো কোনো প্রয়োজন নাই। ওই জায়গাটায় আমাদের হাত দিতে হবে। কারণ এখানে হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। আমি এগুলো বন্ধ করব কিভাবে? যে কর্তা ব্যক্তিরা এই দায়িত্বে থাকবেন, তাদেরকে শতভাগ দায়িত্বশীল করার জন্য কি আইনটা করা হয়েছে? আপনি তো আইনটা করেছেন যে ঠিক আছে, উনি যদি ভেজাল মেশান, ওনার জন্য শাস্তি, সেই শাস্তিটা হয়তো 2000 টাকা, 500 টাকা জরিমানা, যেটা শাস্তি তার মিনিমাম হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। যে খাবারে বিষ মেশাবে, তাকে কি আপনি 500 টাকা জরিমানা দিয়ে মকুব করবেন? হ্যাঁ, কারণ আপনি ধরেন শিশু খাদ্য, যেটা এই শিশু খাদ্যে যারা ভেজাল মেশায়, তারা তো স্লো পয়জনিং করছে। এটা তো মানে আমরা পাবলিকরা যেটা বুঝি, এটা এক ধরনের মার্ডার কেস। এই যে এই ধরনের বিষয়গুলো থাকবেই বা কেন? বা এই আইনের মধ্যে এই টলারেন্সটা কেন আসছে? এবং সবকিছুতেই কেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টির বিষয়টা চলে আসে আবার? এটা তো একটা কমপ্লিট একটা প্যারামিটার সেট করা, যে যদি সে বিষ মিশায়, প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ব্যারিস্টার রবিন, যেটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, যে যে নিরাপদ খাদ্য আইন 2019, এটার যদি আমি বলি যে 3টা দুর্বলতা আপনি বলেন, যে 3টা দুর্বলতা নিয়ে আসলে আমরা জনগণকে সচেতন করতে পারি, তাহলে কোন 3টা দুর্বলতার কথা আপনি বলবেন এই আইনের ব্যাপারে? প্রথম দুর্বলতা হচ্ছে যখন আইনটা প্রণয়ন করা হয়, আইন প্রয়োগ, ওকে, প্রয়োগের জন্য যে আইনটা, যিনি প্রয়োগ করবেন তাকে কোনো ডিসক্রিমিনেশন দেওয়া যাবে না, নো ডিসক্লেমার। উনি দায়িত্বশীল থাকবেন শতভাগ, এবং যেখানেই সুস্পষ্ট প্যারামিটার ফেল করবে, সেই জায়গাটাতে উনি সুনির্দিষ্টভাবে ব্যবস্থা নেবেন, শাস্তি দিবেন। এটা হলো নিশ্চিত করা দরকার। সেই জায়গাটাতে যখন বিএসটিআই কর্মকর্তারা, হয়তো আপনি একটা প্রপোজাল নিয়ে গেছেন, আপনি হয়তো ওখানে বলা হচ্ছে রেট, কে কত টাকা দিবে সেটার উপর ডিপেন্ড করে ওনার এটা অনুমোদন। মানুষের জীবনের
মূল্য ওনাদের কাছে 500, 1000, 2000, 5000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সন্তুষ্টি শব্দটা যদি না থাকে, হুম এটা যদি অনলাইন করে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা যদি এনশিওর করা হয় এবং সেইভাবে যদি উনি সার্টিফিকেট প্রাপ্ত হন, হুম তাহলে তো আমার খাদ্যে ভেজাল থাকার কোনো সুযোগ নাই, ওষুধে ভেজাল থাকার কোনো সুযোগ নাই। রাইট। সেই জায়গাটা আমরা নিশ্চিত করছি না, আইন দিয়ে আমরা এটা বন্ধ করেছি। এবং এই আইনের এই ফাঁক ফোকরগুলো রাখাই হয়েছে যাতে শুধুমাত্র ব্যবসায়ীরা কোনো না কোনোভাবে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর মুখাপেক্ষী হন। তাহলে তো এই জায়গায় ব্যারিস্টার রবিন একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমি যদি একেবারে পাবলিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আইন তো স্বয়ংক্রিয়ভাবে এই অপরাধ থামাতে পারবে না। তার মানে হচ্ছে প্রথমে কাউকে কমপ্লেইন করতে হবে যে এই খাবারটাতে ভেজাল আছে। আমি একটা খাবার পেলাম, আমি সন্দেহ করছি এটাতে ভেজাল আছে, এটা তো টেস্ট করব কোথায়? আমি এটা প্রমাণ করব কার কাছে? আমি অভিযোগটাই বা করবো কার কাছে? না, এখানে তো মানে আইন কিন্তু পর্যাপ্ত সংখ্যক বিচারকের কথা বলেছেন, কিন্তু পর্যাপ্ত সংখ্যক বিচারক কতগুলো এটা কিন্তু নির্দিষ্ট করা নাই এই আইনে। যে আমার কারণ বাজারে এতগুলো ব্যবসায়ীর এইগুলো অভিযোগ নেওয়ার জন্য আমার একটা আদালত থাকবে। সব জায়গাতে যেমন 500 দোকানের জন্য আমার একটা আদালত থাকবে বা 200 জনও থাকবে, এরকম কিন্তু নির্দিষ্ট করা নেই। এই যে কিছু কিছু ভেগ টার্ম আইনের, এগুলো হচ্ছে দুর্বলতা। যার কারণে সারা বাংলাদেশে কিন্তু আপনি দেখেন যে ওই মাঝে মাঝে টিভিতে দেখবেন যে একজন কর্মকর্তাই উনি যাচ্ছেন, ওনার সাথে একটা টেলিভিশনে ক্যামেরা যাচ্ছে, উনি বলতেছে, হ্যাঁ ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, উনি বলতেছে যে এই খাবারের এক্সপায়ার হয়ে গেছে বা এখানে এই আছে সেই আছে। তো একটা ম্যাজিস্ট্রেট দিয়ে কি আপনি 18 কোটি মানুষের সকল খাবার বিশুদ্ধ করতে পারবেন? এখান থেকে আরেকটা চমৎকার প্রশ্ন আমার মাথায় আসলো। মানে আমি একজন ভোক্তা হিসাবে যদি ধরেন ম্যাজিস্ট্রেট এসে যেটা করতেছে এটা তো সরকারি উদ্যোগে করছে, আমি একজন ভোক্তা হিসেবে যদি চিহ্নিত করতে পারি যে আমার বাচ্চার এই যে খাবারটা আছে, এই খাবারটাতে মনে হয় ভেজাল আছে, আমি কি তাহলে এটা এই কমপ্লেনটা থানায় গিয়ে করব, না কোর্টে গিয়ে করব, না খাবারের জন্য কি আলাদা কোনো কোর্ট আছে? নিরাপত্তা খাদ্য আইনে খাদ্য নিরাপত্তা দেখার জন্য আলাদা ম্যাজিস্ট্রেসি, আলাদা কোর্ট, আলাদা বিচার ব্যবস্থা আছে, করা হয়েছে। সরকারের উদ্যোগটা স্বাগত জানাই, কিন্তু এই জায়গাটা যে দুর্বলতাগুলো রয়েছে সেইগুলোর দিকে যদি খেয়াল না করা হয়, জনগণ তো উপকৃত হচ্ছে না। আপনি যখন বের করছেন যে এই খাবারে ভেজাল আছে, সেইটা আপনি কমপ্লেন করছেন, আপনি বাদী হয়ে মামলা করছেন, এখানে ইনভেস্টিগেট করে এটা পর্যাপ্ত সে লোক বলতো নাই, আপনি জানেন যে বাংলাদেশে নাই। না থাকার অন্যতম কারণ হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, খাদ্য নিরাপত্তা একটা ডিপার্টমেন্ট, বিএসটাই একটা ডিপার্টমেন্ট, অন্যান্য মান নিয়ন্ত্রক একটা ডিপার্টমেন্ট, তারপরে আপনার দেখবেন যে ড্রাগের জন্য আলাদা ডিপার্টমেন্ট, এরকম অসংখ্য ডিপার্টমেন্ট যেগুলোর কোনো প্রয়োজন নাই, একটা ডিপার্টমেন্ট থেকে এগুলো কন্ট্রোল করা যায়। এই এত ডিপার্টমেন্টগুলো থাকে, কোনো ডিপার্টমেন্টেই গিয়ে আপনি কোনো স্পেসিফিক কোনো কাজ পাবেন না, কারণ তার মধ্যে ভেতরে কোঅর্ডিনেশন নাই। কোঅর্ডিনেশন না, এটা তো একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকা দরকার, তাই না? একটা আমব্রেলার মধ্যে থাকা দরকার। ইভেন আপনার এই যে স্বাস্থ্য খাতের অনেক কিছুই তো ফুড নির্ভর, আমরা খারাপ খাবার খাই বলেই তো আমাদের অসুখটা হয়, তাই না? সেই খারাপ খাবারটা আর সাথে আপনার এই যে মান নিয়ন্ত্রণের জন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটা, আমি সমন্বয় বলবো না, এটা ডাইরেক্ট কমান্ডিং এ নিয়ে আসতে হবে। আচ্ছা, সমন্বয় মানে যখন আলাদা প্রতিষ্ঠান হয় তখন তো তার মতো করে, বাংলাদেশে একমাত্র আপনি দেখবেন সরকারি প্রতিষ্ঠানগুলো যখন আলাদা করে দেওয়া হয় তখন সকল কর্মচারী মনে করে এটা আমার, ওই বিভাগের লোকজন করে এটা আমার। হ্যাঁ, এদের মধ্যে আবার দেখবেন জায়গা জমি কত কিছু নিয়ে আবার সুন্দর দলাদলি আছে, তাদের মধ্যে তাদের দলাদলি, এইগুলো সবগুলো যে জনগণের কল্যাণে কাজ করতে হবে এগুলো তাদের মাথায় থাকে না। তো সেগুলো থাকারও দরকার নাই, যেহেতু আইন নাই তাদের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ করার জন্য। সে কারণে আমি বারবার ঘুরে ফিরে এই জায়গাটাতে আসি যে একটা অপ্রতুল আইন দিয়ে, একটা ভঙ্গুর আইন দিয়ে, একটা দুর্বল আইন দিয়ে, একটা অর্ধ সম্পূর্ণ আইন দিয়ে তো আপনার এই খাদ্য নিরাপদ করা সম্ভব না। আপনি প্রায়শই আইনি ক্ষেত্রে টেক জাস্টিসের মতো উদ্যোগ নিয়ে থাকেন। এখানে কি মানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজিকে কোনোভাবে ব্যবহার করতে পারি?
খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সারা দুনিয়াতেই এখন অ্যাপ বেস চলে আসছে। ওকে। অত্যাধুনিক কিছু ডিভাইসও আছে, ব্যাকটেরিয়া শনাক্ত করা যায়। হুম হুম। এবং আপনি জানলে অবাক হবেন যে এমনও ব্যাকটেরিয়া আছে যে বেশ কয়েক মিটার দূর থেকে আপনার এখানে কয়টা ব্যাকটেরিয়া আছে সেটা শনাক্ত করতে পারে। আচ্ছা। এই ধরনের ডিভাইস চলে আসছে এখন। তো সেই সময় সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না যে খাবারটা আমরা কিনছি অথবা নিচ্ছি সেটা আদৌ বিশুদ্ধ কিনা। হুম। একটা মাছ কিনবো, আমি জানি না এটার মধ্যে ফরমালিন আছে কিনা। আমি একটা ফল খাবো, আমি জানি না এটার মধ্যে কার্বাইড দিয়ে এটা পাকানো কিনা, বা এটা খেলে আমার অসুবিধা হবে কিনা, আমার বাচ্চার অসুবিধা হবে কিনা। অসুস্থ হলে হাসপাতালে গেলে ডাক্তার যখন বলে যে হ্যাঁ ওনার খাবারে ওনার সম্ভবত প্রবলেম ছিল। তো এই যে এটা এটা তো হচ্ছে যে খাদ্যে ভেজাল শনাক্তকরণের প্রযুক্তিগত সহায়তার কথা বললেন। আমি একই সাথে আইনি সংস্কারের যে অংশটা আছে ওইখানেও কি আমরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারি না, সেই হামুরাবির আমলের লিখিত না, আইন? আমরা তো কোনো আইনই বাংলাদেশে যখন খসড়া তৈরি করি, হুম এত গুরুত্বপূর্ণ একটা আইন তৈরি করেছে, আপনি তো সচেতন মানুষ, হুম। আপনি কি এই আইন পাশ করার আগে আপনি দেখেছেন? না, আপনার কাছে গিয়েছে? যায়নি। আমার কাছে আসছে? না। আমাদের কাছ থেকে কোনো মতামত নিছে? পৃথিবীর অনেক দেশে আছে যে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের আগে এটা একেবারেই জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। হুম এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিরাপদ খাদ্য, সেই বিষয়টা সম্পর্কে কি আইন হবে সেটা আমি জানি না, হুম। আপনি জানেন না, জনগণ জানে না। একটা এটা তো সবার জন্য ওপেন করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এখানে ওয়েবে। আইন না জানাও কিন্তু আইন না মানার অন্যতম একটা কারণ। হ্যাঁ অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য। অবশ্যই। অবশ্যই অবশ্যই এই আইন জনগণের কাছে নিয়ে যেতে হবে। এবং কেউ যদি খাবার, এমন একটা জিনিস, খাবার আমি খাই, আমার বাচ্চা খায়, আপনি খান, আমরা সবাই তো এটার মধ্যেই আছি। হুম তা আমরা কেন আমার মা বলতেন, আমার বড় বড় আপা আমাকে বলেছেন যে তুমি যদি কোনো খাবার কাউকে দাও সবচেয়ে ভালো খাবারটা দিবা, হুম। ভালো ফলটা দিবা। এটাই তো নীতি হওয়া উচিত। রাইট। খাবার খাওয়ানোর ব্যাপারটা কিন্তু এতটাই মহৎ। হুম সেই জায়গাটাতে আমরা যারা ব্যবসায়ী, আমরা দোকানে গিয়ে সর্বোচ্চ ভালো জিনিসটা কেন আমরা জনগণের কাছে তুলে দিতে পারছি না? হুম। সেই জায়গাটায় সরকার আইন করে জিরো টলারেন্স এনে, এবং এগুলো যদি আপনার খাবারের মান নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী অ্যাপ তৈরি করে জনগণের কাছে উন্মুক্ত করা হয়, আপনি সেই অ্যাপের মাধ্যমে আপনি যেমন কমপ্লেন মেক করতে পারবেন, আপনি খাবারের বিশুদ্ধ এবং অন্যান্য যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো দেখে কিন্তু আপনি কিনতেও পারবেন। ওকে। খুব ইন্টারেস্টিং কিন্তু। এবং কোনো প্রবলেম থাকলে আপনি কমপ্লেনও করছেন, সুপার কম্পিউটারের মাধ্যমে এগুলোকে এখন রিডও করা সম্ভব। হুম তো সুতরাং একমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, এবং এই প্রযুক্তি ব্যবহারের কথা কিন্তু এখানে বলা নাই আইনে। আচ্ছা। হ্যাঁ, প্রযুক্তি এটা ব্যবহারের তো কথা একটা বলা নাই। সীমাবদ্ধতা Even- আইনের। হ্যাঁ, এটা সীমাবদ্ধতা। এবং এখানে অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, যেমন জরিমানার কথা যেটা বলা আছে, সেই জরিমানার এই ব্যাখ্যাটা দেওয়া নাই যে যে প্রান্তিক লেভেল, আমি তো আপনার কাছ থেকে খেজুর এনে আমি বিক্রি করছি, হুম And খেজুরটা যে ফরমালিন বা অন্য বিষাক্ত কীটনাশক দিয়ে আপনি রেখেছেন, যাতে উৎপাদন করেনি। হ্যাঁ রেখেছেন, হুম। সেটা আমি জানবো কি করে? হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে আপনার মানে বড় আঙ্গিকে যেখান থেকে এই স্টকগুলো যায়, সেই জায়গাটায় আপনার ম্যান্ডেটরিলি আপনার চেকিং এর ব্যবস্থা করা দরকার। এবং সেই চেকিং এর রেজাল্ট কিন্তু আপনার সুপার কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি সেন্ট্রালি কন্ট্রোল করতে পারবেন। ধরেন আপনার যদি জি। কোনো কিছু ইম্পোর্ট করেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রবিন। আমরা একটা ছোট্ট বিরতির পর এসে এই ব্যাপারটা নিয়ে আরেকটু আলোকপাত করব। সেই দর্শক মণ্ডলী সাথেই থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর।